আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি বাইজি কন্যা উপন্যাসের ৫৫ এবং ৫৬ নম্বর পর্ব। প্রণয় সিদ্ধান্ত নিল অসহায় বুড়ো বুড়িদের উপর নির্ভর করবে না, একদিন, দুদিন, ৩ দিন, কতদিন আর করবে তারা, বরং তাদের দুজনের দায়িত্ব এবার নিজ কাঁধে নেবে। মানুষগুলো যতটুকু করেছে এই ঢের বেশি, বিনিময়ে এবার কিছু প্রাপ্য তাদের। দাদা টুকটাক কাজ করে, কিছু সবজি ফল ফলাদি সপ্তাহে ২ দিন বাজারে বিক্রি করে। বৃদ্ধ বয়সে অভাবের সংসার টানতে বড় কষ্ট হয়ে যায় তার। চোখের সামনে সবটা দেখে সহ্য করতে পারেনি প্রণয়। গতকাল যখন দাদা কলা আর পেয়ারা বিক্রি করার জন্য হাঁটা যাচ্ছিল, সেও সঙ্গে গিয়েছে। হাড় কাঁপানো শীতের মৌসুমে লুঙ্গি শার্ট গায়ে চাপিয়ে মাথাসহ মুখে মাফলার দিয়ে পেঁচিয়ে বাইরে বেরিয়েছে সে। এক নজরে হোক বা ৪-৫ জন নজরে হোক, কৃষক ব্যতীত অন্য কিছু ভাবা সম্ভব নয়। প্রণয় যখন এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিল, শাহিনুর ও টুনটুনি দাদির সমস্ত দায়িত্ব নিয়ে নিল। তার সরল ভাষ্য এই যে অনেক করেছেন দাদি, এবার নাত বউয়ের হাতের রান্না খাবেন, সেবা যত্ন পাবেন আর শুধু আরাম করবেন। যে নির্ভরতা বুড়ো বুড়ি নিজের ছেলের কাছে চেয়েও পায়নি, সেটুকু প্রণয় শাহিনুরের কাছে পেয়ে বড়ই শান্তি পেলেন। দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রাণ ভরে দোয়াও করলেন ওদের জন্য। পাহাড়ি টিলার ওপর ছোট মাটির ঘরটাতে ৩ দিন ৩ রাত কেটে গেল। পলাশ রঙ্গন পরলোক গমন করেছে আর ৪০ দিন। প্রণয়ের বুকের ভিতর যে অস্থিরতা চলছে তা খুব টের পাচ্ছে শাহিনুর। প্রণয় যেমন তার অস্থিরতা লুকানোর চেষ্টা করছে, শাহিনুরও তার অস্থিরতাগুলো বুঝতে না পারার ভান করছে। কেবল একে অপরকে ভালো রাখার উদ্যমে রয়েছে তারা। চারিদিকে সূর্যের আলো মিলিয়ে গেছে, মাগরিবের আজান ধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। প্রণয় বেরিয়েছে ঘণ্টা খানেক আগে। আপনজনদের জন্য বড় অস্থির সে। একটা চিঠি পাঠানোর জন্য বড় উদ্বিগ্ন হয়ে আছে। আজ হয়তো পাঠাবেই। চিন্তা করতে বারণ করে গেছে শাহিনুরকে, সে চিন্তা করছে না। যে বিষয়ে প্রণয়ের মনে স্বস্তি আসবে তাও সে শান্তি পাবে। চুলা থেকে তরকারি নামিয়ে ঘরে নিয়ে টুনটুনি দাদিকে বলল, দাদি রান্না শেষ, ভাত বেড়েছি, দাদাকে নিয়ে খেতে বসুন, আপনাদের দেরি হয়ে যাচ্ছে তো। টুনটুনি দাদি বলল, আইতাছি আইতাছি, কুদ্দুসের পাপ, আহো দেখি খাইয়া তাড়াতাড়ি যাই। শাহিনুর মিষ্টি করে হেসে খাবার বেড়ে দাদা দাদির সামনে দিল। তারা খেয়ে দিয়ে হারিকেন হাতে রওনা দিল শেখ বাড়ির পথে। শেখ বাড়িটা বেশ দূরে, হেঁটে ৭-৮ মিনিট লাগে। তবু রোজ সন্ধ্যার পর খেয়ে দিয়ে হারিকেন হাতে বুড়ো বুড়ি চলে যায় শেখ বাড়িতে। দুটোর মনে এখনও বেশ ফুর্তি। টুনটুনি দাদি খুব টিভি ভক্ত মানুষ। সেই ছোটোবেলায় নাকি সপ্তাহে একদিন তাদের গ্রামে সবাই মিলে টিভি দেখত। গ্রামের স্কুলের বারান্দায় টিভি সেট করে নাটক সিনেমা চালু করে দিত, আর এলাকার সামনে সকলে মিলে মাঠে বসে টিভি দেখত। তখন থেকেই টিভির প্রতি নেশা ছিল তার। বাপ মায়ের হাতে মায়েরও কম খায়নি। বিয়ের পরও আশেপাশে যাদের বাড়ি টিভি ছিল তাদের বাড়ি গিয়ে টিভি দেখত। সে যুগের তুলনায় এ যুগের বেশ উন্নতি ঘটেছে। মধ্যবিত্তের ঘরে এখনও অনেক টিভি, তাও রঙিন টিভি। শেখ বাড়িতে আগে ধানের কাজ করতো টুনটুনি, সেই থেকে আসা যাওয়া, সেই থেকে ও বাড়িতে টিভি দেখার অভ্যাস। দাদা আগে টিভি দেখতে পছন্দ করতো না। টুনটুনি দাদির জন্য এখন তারও অভ্যাস হয়ে গেছে। বুড়ো বয়সে এসেও বইয়ের আবদার রাখতে রাত বিরেতে শেখ বাড়িতে যায় টিভি দেখতে। ভাগ্যিস টুনটুনি দাদি টিভি ভক্ত মানুষ, ভাগ্যিস দাদা ভালোবাসে এই বয়সেও তার আবদার রাখে। তাই তো ৩ দিন আগে টিভি দেখে ফেরার পথে বিপদগ্রস্ত দুটো মানুষকে নজরে পড়েছে তাদের। টিভি দেখা শেষ করে ঘরে ফিরে আবার রাত দুপুরে সেসব নিয়ে গল্প করে তারা। কখনো হাসে, কখনো ঝগড়া করে। এদের কাণ্ড দেখে অবাক লাগে শাহিনুরের, ভীষণ অবাক লাগে এই মানুষ দুটিকে দেখে। বাঁচতে ইচ্ছে করে, ভালোবাসতে ইচ্ছে করে। জীবনের জটিলতাগুলো একেবারে সহজবোধ্য হয়ে যায়। বুড়ো অনুপ্রেরণাদায়ক এই দুটো মানুষ। বিষণ্ণ বদনে কক্ষের এক কোণে বসে আছে প্রেরণা। অপরাধ বোধে বুকের ভিতরটা জর্জরিত হয়ে আছে তার। এত কিছু হারানোর পরও গতকাল আরও একটি অপরাধ করেছে সে। কি করবে সে যে এক নিরুপায় মা। তাই তো নিরুপায় হয়ে ভৃত্য সখিনাকে বিয়ে করতে বাধ্য করলো অঙ্গনকে। অঙ্গন পুরোপুরি সুস্থ না হলেও আগের তুলনায় বেশ সুস্থ। নিজেদের মানুষদের প্রতি হুঁশিয়ার রয়েছে। যখন ওষুধপত্রে অনিয়ম হয় শুধু তখনই উল্টাপাল্টা আচরণ করে। ওষুধ চলাকালীন কোনো প্রকার সমস্যা করে না, সুস্থ মানুষদের মতোই আচরণ করে। সখিনার সঙ্গে বিয়েটা সে মন থেকে মেনে নেয়নি। গতকাল সখিনার সঙ্গে বিয়ে হয়েছে তার, এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়াও দেখায়নি। প্রেরণার মুখের দিকে তাকিয়ে নিজেদের বংশধরকে বৈধতা দেওয়ার প্রয়াসে বড় ভাই পল্লবের আদেশ মোতাবেক শুধু বিয়েটা করে নিয়েছে। তবে নিজের কক্ষে স্থান দেয়নি সখিনাকে। রান্নাঘরে এক কোণেই জায়গা হয়েছে মেয়েটার। তবুও আফসোস নেই, সন্তানের বৈধতা পেয়েছে এই অনেক। সকালবেলা সকলের নাস্তা করা সম্পন্ন হলে শবনম অঙ্গনকে খাওয়াতে গেল। অঙ্গন শবনমকে দেখেই বলল, সেজো ভাইয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি ভাবি? বিস্মিত চোখে অঙ্গনের পানে তাকিয়ে রইল শবনম। হাতে থাকা খাবারগুলো টেবিলে রেখে বলল, ভাই অঙ্গন দোয়া করো যেন খোঁজ না পাওয়া যায়। আমাদের এত বারণ সত্ত্বেও মামা বসায় আর মেজো বউ মামলা করেছে ওর নামে। খোঁজ পেলে ফাঁসি নিশ্চিত।
তীব্র রোষাবিষ্ট হয়ে অঙ্গন বলল, আমার ভাইকে ফাঁসিতে ঝুলাবো? আবার ভাইকে? মামাকে আমি দেখে নেব, মামাকে আমি দেখে নেব। কাঁপতে শুরু করলো অঙ্গন। শবনম ভয় পেয়ে গেল। কাছে গিয়ে শান্ত করার চেষ্টা করে বলল, ভাই তুমি শান্ত হও, শান্ত হও। ভাই মরেছে আমার, মেরেছেও তো আমারই ভাই। তাকে কি শাস্তি দেবো সেটা আমি, বড় ভাই বড় আম্মা আম্মা বুঝবেন। মামা মামলা করে কোন সাহসে? মানুষ হত্যা মহাপাপ ভাই, সেটা মানুষ অমানুষ না। আমার দুটো ভাই অমানুষ ছিল। অঙ্গনের এহেন কথায় আম্মা বলে ঢুকরে উঠল শবনম। চিৎকার করে কাঁদতে লাগলো, আম্মা আপনার অঙ্গন একদম ভালো মানুষের মতো কথা বলছে। ছোট তাড়াতাড়ি আয়, আমাদের অঙ্গন দেখ কি বলে। চিৎকার শুনে অঙ্গন শান্ত হলো। বুকের ভিতর তীব্র কষ্ট হচ্ছে, তার মাথাটা ঝিমঝিম করছে। সব হারিয়ে গেছে, সব। প্রথমে রোমানা, তারপর আব্বা, তারপর ভাইরা। সবচেয়ে বেশি কষ্ট লাগছে আব্বার মৃত্যু। সময়ের কোনো স্মৃতি মনে করতে পারছে না সে। হঠাৎ মাথা চেপে ধরলো, বিড়বিড় করে বলল, আব্বা কবে মারা গেছে ভাবি? কাল রাত থেকে মনে করার চেষ্টা করছি, কিছুতেই মনে পড়ছে না। অঙ্গনের এই বাক্য শুনে অরুণ আর কক্ষের ভিতর প্রবেশ করলো না, দরজার সম্মুখ থেকে ফিরে গেল। বৈঠকখানায় যেভাবে দেখে তাগাদা দিয়ে বলল, তাড়াতাড়ি অঙ্গনের ডাক্তারের ফোন দাও। একের পর এক দিন এগোচ্ছে আর শীত বাড়ছে। একে তো মাটির ঘর ঠান্ডা হয়, তারপরেও শীত নিবারণের জন্য তেমন কোনো পোশাক নেই। মাত্র দুটি কাঁথায় শীত মানে না, হাড় কাঁপিয়ে তোলে। তাই রাতের খাবার সেরে ঘরের ভিতরে কাঠের টুকরো জড়ো করে আগুন ধরালো প্রণয়। দাদা দাদি গেছে টিভি দেখতে। এই শীতেও তাদের টিভি দেখতে যেতে হবে? 10টা না বাজিয়ে ফিরবে না। বাড়িতে ঘরে একা শুধু তারা দুজন। শাইনুর কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। অতিরিক্ত শীতে তার শরীর মৃদু মৃদু কাঁপছে। তা দেখে প্রণয় ডাকলো তাকে। হাত পা সাপের মতো ঠান্ডা হয়ে গেছে। কাঁথার নিচে গরম হওয়ার সম্ভাবনা নেই। রোজ রোজ যেমন ঠান্ডায় বুকে শরীর খারাপ হচ্ছে, না জানি এর প্রভাব বাচ্চার উপরে পড়ে। ভাবতে সর্বাঙ্গ কেঁপে উঠল। তড়িৎ বেগে শোয়া থেকে উঠে প্রণয়ের সম্মুখে বসে আগুন দ্বারা হাত পায়ে তাপ নিতে লাগলো। আজও ব্লাউজবিহীন আটসাটভাবে শাড়ি পরা শাহিনুর। খুটখুটে অন্ধকারে ঘরের মাঝখানে আগুন জ্বলছে। মুখোমুখি বসে আছে দুজনে। হঠাৎ অপলকভাবে তাকে প্রণয় বলল, আর কিছুদিন অপেক্ষা করো। হাটে যে শাড়িওয়ালা বসে তার থেকে শাড়ির দাম শুনে দামাদামি করেছি, 350 টাকা হলেই একটা দেবে। বুক কেঁপে উঠল শাহিনুরের। নির্বাক হয়ে তাকিয়ে রইল প্রণয়ের চোখের দিকে। কর্কশ কণ্ঠের ভারী ব্যক্তিত্বের গম্ভীর মানুষটার এই কী রূপ! সেই বুদ্ধিদীপ্ত চোখ জোড়ায় আজ একই অসহায়ত্ব। সম্ভ্রান্ত ঘরের ছেলেটার আজ একই দারিদ্রতা। সহ্য হয় না, সহ্য করা যায় না। ছলছল দৃষ্টিতে শাহিনুর বলল, আপনি অনেক শুকিয়ে গেছেন, কালের হাত দেখা যাচ্ছে, শরীরটা কেমন ভেঙে পড়েছে। সবসময় তো আমাকে নিয়ে ভাবেন, একটু নিজের কথা ভাবা যায় না? মৃদু হেসে প্রণয় বলল, বোকাবে। আমি একদম ঠিক আছি, একদম ফিট। তুমিই শুকিয়ে গেছো। তোমার এই অবস্থাতেও তোমাকে ঠিকভাবে খাবার দিতে পারছি না। আমাদের সন্তান তেমন খাবার পাচ্ছে না, কীভাবে বেড়ে উঠবে ও? এই চিন্তায় ঘুম আসে না। চিন্তা করবেন না, খাবার যা পাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের ভালোবাসা আল্লাহর রহমতেও বেড়ে উঠবে, পৃথিবীতে আসবে। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল প্রণয়। শাইনুর বলল, এত কি দেখেন? সবসময় এত মুগ্ধতা কিসের? আমার সুখকে, আমার শান্তিকে, আমার চন্দ্রকান্তাকে, সর্বোপরি আমার আধার রাতের চাঁদের আলোকে অধরে স্পর্শস্থ হাসি রেখে একদমে বলা প্রণয়ের বাক্য শুনে মুগ্ধ হয়ে গেল শাহিনুর। কিছু মানুষ থাকে যারা তাদের মুগ্ধ অনুভূতি দিয়ে বিপরীত মানুষটাকে মুগ্ধ করে তোলে। কিছু পুরুষ আছে যাদের একমাত্র উদ্দেশ্য থাকে নির্দিষ্ট একজন নারীকে ভালোবাসা দিয়ে দিশেহারা করে ফেলা। প্রণয় সেই মানুষ, সেই পুরুষ। এ তো কেমন করে তাকিয়ে কেমন করে কথা বলে শাহিনুরকে মুগ্ধ করে তুলল। ফলাফলস্বরূপ তার মতো করেই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সে। কণ্ঠে অগাধ প্রেম মিশিয়ে প্রশ্ন করছে, আপনি খুব সুন্দর করে ভালোবাসেন আমায়, খুব সুন্দর করে কথাও বলেন। এমন সুন্দর কথা কে শেখালো আপনাকে? মনে হয় শুধু কথা বলছেন না, কবিতা শোনাচ্ছেন, প্রেমের কবিতা। বাংলাদেশের প্রায় সব জগতদের মাঝে একটা কাব্যিক ব্যাপার আছে, বুঝলে? মুখ ফসকে কথাটা বলেই থমকে গেল। হঠাৎই তার দৃষ্টিজোড়া বিক্ষিপ্ত হলো। সম্মুখে বসে থাকা শাহিনুর চট করে উঠে তার পাশে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার ডাক্তার সাহেব, আমাদের ডাক্তার সাহেব। তাই তো আপনার হৃদয়ে এত প্রেম, এত ভালোবাসা। অনেকটা সময় প্রণয়ের বুকে মাথা রেখে বসে রইল শাহিনুর। শান্ত করে দিল অশান্ত বুকটাকে। ধীরে ধীরে শাহিনুর মাথা উঠিয়ে প্রণয়কে দৃষ্টিপাত করলো, বোঝার চেষ্টা করলো তার অনুভূতি, কিন্তু বুঝতে পারল না। প্রণয় থমকে রয়েছে। অদ্ভুত অনুভূতি পেল। চাপা কষ্টে বুক ভারী হয়ে উঠল। উন্মাদের মতো প্রণয়ের গালে কপালে চুমু খেলো। তবুও প্রতিক্রিয়া দেখালো না মানুষটা। এতে আরও ক্ষিপ্র হয়ে প্রণয়ের ওষ্ঠাধারে নিজের ওষ্ঠছোড়া মিলিয়ে দিল। সদ্বিত ফিরে পেয়ে দুহাতে শাহিনুরকে আঁকড়ে ধরল প্রণয়। বুঝলো তার বউ তার অনুভূতি না বুঝে অস্থির হয়ে উঠেছে। কি পাগল মেয়ে! দীর্ঘ সময় পর প্রণয়ের থেকে সরে গেল শাহিনুর। দু চোখে তার শ্রাবণ ধারা। প্রণয় হাত বাড়িয়ে ওর কপলদ্বয় স্পর্শ করল।
অশ্রুসিক্ত নয়নে তাকালো শাহিনুর। সে চোখে অপরাধবোধ স্পষ্ট। প্রণয় জানে মনে মনে সে এখনও নিজেকে দোষারোপ করছে, তাই তার অশ্রুসিক্ত হরিণাক্ষী দৃষ্টিজোড়ায় গভীর দৃষ্টি নিক্ষেপ করলো। পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, নয়তো ক্ষতি হবে শাহিনুরের। কি করা যায় ভাবতেই সম্মুখের জ্বলন্ত আগুনের দিকে এক পলক তাকিয়ে আবার শাহিনুরের দিকে তাকালো। সহসা মনে পড়ে গেল সেই ক্ষণ যেখানে প্রথমবারের মতো শাহিনুরের সুশ্রী মুখটা তার চোখে তীর্যক জাতির ন্যায় বিঁধেছিল। মনে পড়ে গেল সেই ক্ষণ যে ক্ষণে গভীর অরণ্যে দ্বিতীয় দফায় প্রেমে পড়ে রোমাঞ্চকর পরিবেশে গানে গানে প্রেমের বার্তা দিয়েছিল। আগুনের কাছাকাছি পাশে বসে থাকা রমণীর উদ্দেশ্যে পুনরায় আবারও প্রেমের বার্তা দিল। গিয়ে উঠল গান, ভালোবাসবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো রে বন্ধু তোমায় যতনে। সহসা চমকে উঠল শাহিনুর। বিস্মিত হয়ে তাকালো প্রণয়ের দিকে, লজ্জাও পেল খুব। তাই তার থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো, অথচ কর্ণে প্রণয়ের বলা গান শুনলো। আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া পড়ে, পুষে রাখবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো রে বন্ধু তোমায় যতনে। প্রণয় উঠে দাঁড়ালো। শীতার্ত রজনীতে বদ্ধ ঘরে আগুন জ্বলছে, এক পাশে অতি সুদর্শনীয় রমণী দাঁড়িয়ে রয়েছে, যার চোখে মুখে ছেয়ে আছে জগতের সবটুকু লাজকতা। সেই লজ্জাটুকু হরণ করার প্রয়াসে তাকে সন্তর্পণে পেছন থেকে জড়িয়ে ধরলো, উন্মুক্ত কাঁধে আলতো করে ঠোঁট ছুঁয়ে শিহরিত করে তুলল সর্বাঙ্গ। কণ্ঠে পুরোনা সুর তুলল, দুধে আলতা গায়ের বরং রূপ যে কাঞ্চা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাখেও চোখ যেন পড়ে না। ভয়ানক লজ্জায় মৃদু কাঁপছে শাহিনুর। একে তো হঠাৎ গান গিয়ে লজ্জা দিচ্ছে, তারপরে গানের কথাগুলো কি ভয়ানক, গানের সাথে মিলিয়ে কি স্পর্শ। শাহিনুর ঘাড় ফিরিয়ে তাকালো, বলতে চাইল পাগল হয়ে গেলেন নাকি, কিন্তু তার চাহনি দেখে কেমন মাতাল করা কণ্ঠে প্রণয় সুর তুলল, আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না, কাছে আইসো রে বন্ধু প্রেমের কারণে, ভালোবাইসো রে বন্ধু আমায় যতনে। গাইতে গাইতে অধর স্পর্শ করতে উদ্যত হলো। শাহিনুর মৃদু ধাক্কায় সরে যেতে উদ্যত হতে প্রণয় দুহাতে আবদ্ধ করে নিল তাকে। নিশি ভরে জোনাক নাচে মনেরও গহীন বনে, স্বপ্ন দেখাও বন্ধু তুমি নিগুড় আলিঙ্গনে। এটুকু বলেই শাহিনুরকে কোলে তুলে ঘর জুড়ে ঘুরতে লাগলো। মোহনীয় স্বরে বলল, আরে বাবা রোমান্টিকতাও বুঝো না দেখছি। শাহিনুর অবাক করা গলায় বলল, ইস কি রোমান্টিকতা, মনে হয় নাটকের অভিনেতা। অভিনয়? এ গান যেদিন প্রথম গিয়েছিলাম তোমার জন্যই গিয়েছিলাম, বুঝতে পেরেছিলে, অনুভব করেছিলে? করনি, তাই আজ আবার গাইলাম। অনুভব করেছো কিনা বুঝিনি, তাই এবার স্পর্শে বোঝাবো। সেই গানটি যার মর্মার্থ শাহিনুর সেদিন বুঝতে না পারলেও আজ বুঝিয়ে দিল প্রণয় তার কড়া প্রতিটি স্পর্শে। প্রকৃতি যেন চারপাশ থেকে বলে উঠল, এ প্রেমের অন্ত নেই রে শাহিনুর শায়লা, এ প্রেমের অন্ত নেই। দীর্ঘ 1.5 মাস যাবৎ প্রত্যশোকে পাথর হয়ে যাওয়া প্রেরণার কাছে একটি চিঠি এলো, তাও বেনামি। রুদ্ধশ্বাসে কম্পিত হস্তে ভাঁজ করা চিঠির পাতা সম্মুখে মেলে ধরতেই বেনামি চিঠির শুরুতে, আম্মা আম্মা ও আম্মা আপনি কেমন আছেন আম্মা। লেখাটা দেখতে হাউমাউ করে কেঁদে উঠল সে। পরক্ষণে ভীত দৃষ্টিতে চারপাশে নজর বুলিয়ে এক ছুটে নিজের কক্ষে চলে গেল। একটা কাকপক্ষীও যেন ট্রেন না পায়, তাই নিঃশব্দে খোলা দরজা বন্ধ করে দিল। মায়ের মন ঠিক বুঝে গেছে চিঠির মালিককে, তাই তো সকলের অগোচরে এভাবে কক্ষে চলে এলো। সন্তান খারাপ হোক, ভালো হোক, গুণী হোক, দোষী হোক, মায়ের কাছে সবই সমান। সকলের চোখে প্রণয় অপরাধী, সকলে চায় তার শাস্তি হোক, কিন্তু সে তো মা, সে তো আর তা চাইতে পারে না। 2-1টা চড়টাপদ দিতে পারে, কিন্তু যে প্রাণ পৃথিবীতে এনেছে, যে দেহকে বুকে আগলে বড় করেছে, তার নাশ সে কিছুতেই চাইতে পারে না। চারিদিকে সকলে ওট পেতে আছে। মুন্থা বাবার বাড়ি চলে গেলেও তার সন্দেহ ঠিক উচ্চচরে রেখে গেছে। আজকাল অগোচরে টাকার বিনিময়ে বিশ্বস্ত ভিক্তরাও বেইমানি করছে। দুর্দিনে সবই মুখ বুজে সহ্য করতে হচ্ছে। বাড়ির আশেপাশে পুলিশদের আনাগোনা তো রয়েছেই। প্রণয় সন্ধানে তারা সর্বদাই তটস্থ। সবটা স্মরণ করে চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ল প্রেরণা। প্রণয় চোখ খুলে চিঠিতে লেখা কথাগুলো পড়তে লাগলো, আর 2 চোখে অশ্রু বিসর্জন দিল। আম্মা আম্মা ও আম্মা আপনি কেমন আছেন আম্মা। কতদিন আপনাকে ডাকি না, কতদিন আপনার পবিত্র মুখটা দেখি না, কতদিন আপনার স্নেহময়ী ছাওয়া আমার মাথা ছুঁয়ে দেয় না মা। ও আম্মা আপনি বড় অভিমান করে আছেন আমার উপর, জানি আপনার নিরুপায় পুত্র আপনাকে দেওয়া কথা রাখতে পারেনি। এ জীবনে যদি একবার সুযোগ পাই আপনার 2টো পা ধরে মাপ চেয়ে নেব। ভাই ওই ভাইদের রক্ষা করতে না পারার পরাজয় স্বীকার করে নেব। আপনার যে পুত্র সারা জীবনে কোনো পরাজয় স্বীকার করেনি, সে পরাজয় স্বীকার করবে। এর চেয়ে বড় শান্তি আর কি হতে পারে। শাস্তি?
আম্মা, আপনার ছেলে যে মাংস ছাড়া ভাত মুখে তুলতে পারতো না, সে আজ 3 দিন ধরে কচু শাক পাতা দিয়ে ভাত খাচ্ছে। নানা পদের ভোজ সামনে রেখে যাকে খাওয়াতেন তার এখন এক পদ জোটাতে ভীষণ কষ্ট হয়ে যায়। মাথা গোছার জন্য যে স্থানে আছি তা আর বললাম না, শুধু জেনে রাখুন আপনার গৃহের সর্বোচ্চ নিচু পদে যে ভৃত্য রয়েছে তার থাকার জায়গাটাও এর চেয়ে পঞ্চগুণ ভালো। যে পুত্রকে জ্যেষ্ঠপুত্র বলে সবার সম্মুখে মাথা উঁচু করে দাঁড়াতেন, আজ সে পুত্র পথহারা পথিক, স্ত্রীসহ ফেরারি। আমার দুটো ভাই, আমার কলিজার টুকরো রঙ্গন, ওদের প্রাণের বিনিময়ে আমার স্বপ্ন ধ্বংস হয়ে গেছে আম্মা। আমার পরিচয়, আমার সম্মান সব শেষ। ভিখারির মতো জীবনযাপন করছি। শোক, স্ত্রী সন্তানের প্রাণ সঞ্চয়, নিজের প্রাণ সঞ্চয় আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। জীবন যুদ্ধের লড়াইয়ে আমি বারবার ক্লান্ত হয়ে পড়ছি। এক টুকরো সুখের জন্য সর্বস্ব হারিয়ে ফেললাম। সেই এক টুকরো সুখটুকু নিয়েও আজ বড় অনিশ্চয়তায় ভুগছি। আমি আমার সুখকে সুখ দিতে পারছি না। আপনার পুত্রবধূকে না আহার না বস্ত্র কোনোটাই দিতে পারছি না। আপনার বংশধর কি ভাগ্য নিয়ে পৃথিবীতে আসছে ভেবেছেন? কি নিদারুণ যন্ত্রণায় ছটফট করছে আপনার প্রণয়, টের পাচ্ছেন? শাস্তি পাচ্ছি, শাস্তি ভোগ করছি। আপনার যন্ত্রণাও আজ পাচ্ছি, তবুও আমি নিরুপায়, বড় নিরুপায়। আমি এক ঘৃণ্য ভাই, ঘৃণ্য পুত্র, ভালো স্বামী হতেও পারছি না। মনে বড় সংশয়, ভালো পিতা হতে পারবো তো? ইদানিং স্বপ্নে অকল্যাণ দেখি, বুকে সূক্ষ্ম ব্যথা লাগে। আম্মা গো, আপনার এই অপ্রিয় ঘৃণ্য ভিখারি পুত্রের একটা অনুরোধ, জীবদ্দশা আমার যদি কিছু হয় ভয় পাবেন না আম্মা। কিছু হয় বলতে যদি কখনো পুলিশের কাছে ধরা পড়ে যায়, আপনি আমার স্ত্রী সন্তানকে সুরক্ষা দেবেন, পাশে থাকবেন। যত অন্যায় করার আমি করেছি, ওদের কোনো দোষ নেই। আপনি স্বীকার করুন বা না করুন, আপনার প্রয়াত পুত্ররা মানুষ ছিল না। তাদের অনামানবিক আচরণেই তাদের ধ্বংস হওয়ার মূল কারণ। আপনি আমার জন্মদাত্রী, আমার বিশ্বাস আপনি জ্ঞানে নিজ ইচ্ছায় আর কোনো অপরাধ করবেন না। আমার এই বিশ্বাসটুকুর মর্যাদা দেবেন। আর কি বলবো, অঙ্গনটাকে ভালো রাখবেন, ডাক্তার দেখানো, নিয়মিত ওষুধ দেওয়া ভুলবেন না। নিজের যত্ন নেবেন, কান্নাকাটি করে শরীর খারাপ করবেন না, অভিমান করে বুক ভারী করবেন না। কথা দিচ্ছি আমি একদিন আপনার কাছে ফিরব, আবার আপনার বুক শীতল করব। আপনার অনেক প্রশ্ন, কিন্তু আমার কাছে কোনো উত্তর নেই। যে প্রশ্নের উত্তর আমার কাছে নেই, সে প্রশ্ন আপনার মনে জায়গা দেবেন না। শুধু মনে রাখবেন, আপনার ছোট পুত্র রঙ্গন হত্যাকারী ছিল, বিশ্বাসঘাতক ছিল, এক শয়তানের সহচর ছিল। মেজপুত্র পলাশ একজন ধর্ষক ছিল, শাহিনুর সতী নারী, তার সতীত্ব রক্ষায় তার স্বামী সর্বদা অটল। কি ব্যঙ্গাত্মক কথা! আপনার এক পুত্র সতীত্ব হরণে সর্বদা অটল ছিল, আরেক পুত্র সতীত্ব রক্ষায়। রক্ষাকারীকে কি কোনো আইন শাস্তি দিতে পারে? আপনার প্রাণ আবার শীতল হবে আম্মা। আমি আবার চিঠি পাঠাবো। আপনি কিন্তু সুস্থ থাকবেন। আমার চিঠি পড়ার জন্য হলেও আপনার সুস্থতা প্রয়োজন। এই চিঠিটা পুড়িয়ে দিতে ভুলবেন না। আমার দৃঢ় বিশ্বাসে পৃথিবীতে সর্বপ্রথম সবচেয়ে বেশি আমাকে রক্ষা করার জন্য আপনি এগিয়ে আসবেন। কারণ আপনি শুধু পলাশ রঙ্গনের জন্মদাত্রী না, আপনি আমারও জন্মদাত্রী। আমার চির দুঃখিনী আম্মা, একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন আপনার দুঃখেরও সমাপ্তি ঘটবে। বৈশাখের প্রথম সপ্তাহ। প্রণয়ের হিসেব অনুযায়ী শাহিনুরের গর্ভাবস্থার 6 মাস চলছে। 5 মাসের সময় আশ্চর্য এক অনুভূতির সঙ্গে পরিচয় ঘটেছে স্যার। ডক্টর হলেও এমন অনুভূতির সঙ্গে এর আগে কখনো পরিচয় ঘটেনি। ঘটবে কী করে, এর আগে তো সে বাবা হয়নি। আর মনেই হেসে ফেলল প্রণয়। কাঁধে চেপে রাখা গামছা দিয়ে ঘর্মাক্ত মুখমণ্ডল মুছল। হাতে থাকা পলিথিনের ভেতরে গরু মাংসের তরকারির দিকে এক পলক তাকিয়ে আবার হাঁটা ধরল। 5 মাস চলাকালীন একদিন দুধ ভাত খেয়ে বিছানায় শুয়েছিল শাহিনুর। প্রণয় তার ভেজা কাপড় চিপকে উঠানে শুকাতে দিচ্ছিল। এমন মুহূর্তে হঠাৎ মৃদু চিৎকার করে উঠে শাহিনুর। সচকিত হয়ে সে ঘরে যায়। শাহিনুর শোয়া থেকে উঠে বসেছে, তার হাত উদরের বাম পাশে। প্রণয় তড়িতে তার পাশে বসে জিজ্ঞাসা করে, কি হয়েছে? এখানে হাত রাখুন। শাহিনুরের দেখানো জায়গায় হাত রাখল প্রণয়। অবাক হয়ে তাকিয়ে রইল মুখ মানে। কিছুই বুঝল না সে। ডক্টর হিসেবে সে জানে এ সময়টা বাচ্চা নড়াচড়া করে, কিন্তু এখন পর্যন্ত শাহিনুরের বেলায় তেমনটা দেখেনি। হয়তো প্রথমবার মা হচ্ছে বলে শাহিনুর বিষয়টা ধরতে পারছে না, তাই বলল, বাবু কি নড়েছিল? সঙ্গে সঙ্গে শাহিনুর বলেছিল, আবার, এই তো আবার। নিজের অংশটুকুর অস্তিত্ব প্রথমবারের মতো টের পেয়ে আঁতকে উঠে হাত সরিয়ে নিল প্রণয়। বিস্মিত দৃষ্টিতে শাহিনুরের দিকে আবারও তাকিয়ে আবারও হাত রাখল উদরে। কয়েক সেকেন্ড পর আবারও সেই অনুভূতি। উত্তেজনায় বুক কেঁপে উঠল তার। হাত মৃদু কাঁপতে শুরু করলো। দ্রুত হাতে শাড়ির আঁচল ছড়িয়ে উদর উন্মুক্ত করে পরপর 3 বার চুমু খেলো। আদরের স্বরে হাত বুলিয়ে ডাকলো, এই ছোট্ট পেটটা কে আছে শুনি?
আপনি আমার কে হন, বাবা নাকি মা? প্রথমবারের মতো প্রণয়ের বাচ্চা মসি শিশুলোক পাগলামো দেখে আশ্চর্যান্বিত হলো শাহিনুর। ওষ্ঠদয় ফুটল তৃপ্তির হাসি, আবারও নড়ে উঠল তাদের অনাগত সন্তান। আবেগী হয়ে কেঁদে ফেলল প্রণয়। শাহিনুর তার মাথায় হাত বুলিয়ে দিল, বলল, আমি খুব ভয় পেয়েছিলাম জানেন, ভেবেছিলাম হয়তো কোনো ক্ষতি হয়েছে ওর, তাই ভয়ে আপনাকে বলিনি। টুনটুনি দাদিকে বলেছি, তারপর দাদি যখন বললো এই অবস্থায় এসব মায়েদেরই হয়, তখন নিশ্চিত হয়েছি। প্রণয় মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ, মায়েদের খাওয়ার পর ওরা 3 বার করে নড়াচড়া করে। একটি সূচ্য বাচ্চা পেটের ভিতর দিনে অন্তত 10 বার নড়বেই, যদি কম হয় 6 বার 5 বার, তার মানে বাচ্চাটা পুরোপুরি সুস্থ নয়। তাই অবশ্যই ডাক্তার দেখাতে হবে। তুমি কিন্তু এদিকটা খেয়াল রাখবে। সেদিনের অনুভূতি এতটাই আনন্দদায়ক সুখকর ছিল যে প্রতিটা মুহূর্তে সেই অনুভূতিটুকু স্মরণ হয়, বক্ষস্থলে আঁকুপাকু করে বাবা ডাক শোনার জন্য। অভাব অনটন এখন আর তেমন নেই, 3 বেলা ভালোভাবেই খাবার জোটে। দাদার সাথে মিলে সবজি আবাদ করে সেগুলো বাজারে বিক্রি করে যা টাকা পায় তাই দিয়ে 3 বেলা খাবার জোটে। টাকা জমিয়ে কয়েকটা সুতি শাড়িও কিনে ফেলেছে 1 মাসে। ইদানিং কিছু টাকা সঞ্চয়ও করেছে। যদি প্রসব বেদনা সহ্য করতে না পারে শাহিনুর, যদি সিজারের প্রয়োজন হয়, হাতে টাকা পয়সা লাগবে তো। গুটি কয়েক মাসই বাকি। কী বা বয়স মেয়েটার? এ বয়সে বাচ্চা জন্মদান করা কি সহজ বিষয়? তার ডাক্তারি বিদ্যায় এটা ভীষণ কঠিন ব্যাপারই। কিন্তু মা চাচি টুনটুনি দাদিদের দিকে তাকালে আবার ভীষণ সহজ। শুনেছিলি টুনটুনি দাদি নাকি 13 বছর বয়সেই মা হয়েছেন। শাহিনুরের বয়স কম হলেও মানসিক দিক দিয়ে সে ভীষণ শক্ত। শারীরিক দিক দিয়ে যতটুকু সবল থাকা উচিত ততটা নেই। থাকবে কি করে? পরিমিত পুষ্টি বা সে তার বাচ্চা কেউই পাচ্ছে না। যতটা পাচ্ছে তা খুবই কম। গত মাসে মেয়েটাকে জিজ্ঞেস করেছিল, তোমার কি খেতে মন চায় বলো আমার? জবাবে সে বলেছিল, কিছু না। প্রণয় তবুও জোর করলো, চোখ গরম করলো, কপট রাগ দেখে কিছুক্ষণ কথা বলা বন্ধ করলো। তারপর সে মাথা নিচু করে সামনে এসে বলল, অনেকদিন গরুর মাংস দিয়ে ভাত খাই না। যখন খাওয়াতে পারবেন তখনই খাওয়াবেন, এখনই কিন্তু খেতে চাইনি। হাতে টাকা কম থাকায় ভীষণ দেরি হয়ে গেল গরুর মাংস খাওয়াতে। আজ নিশ্চয়ই অন্য দিনের তুলনায় একটু বেশি খুশি হবে শাহিনুর। ঘরে ফিরতেই দেখলো শাহিনুর বিছানায় শুয়েছে। চোখ মুখ কিঞ্চিত অস্বাভাবিক ঠেকলো, তাই বলল, কি ব্যাপার, বাবুরাম্মুটা কী করছে? শাহিনুরের চোখ দুটো ভরে উঠল। ভীত কণ্ঠে বলল, সেই সকালে একবার বাবু নড়েছিল, এরপর আর নড়েনি। সহসা প্রণয়ের চোখ মুখের আকারও পরিবর্তন হলো, পরক্ষণে আবার স্বাভাবিক হয়ে গেল। তার তো ভয় পেলে চলবে না, তাকে ঠিক থাকতে হবে। তাই বলল, চিন্তা করছো কেন, উঠে বসো, আমি খাবার বেড়ে আনছি। দুপুরে নিশ্চয়ই খাওয়া হয়নি, খাওয়ার পর সব ঠিক হয়ে যাবে। তড়িৎ গতিতে থালা ধুয়ে ভাত বেড়ে পলিথিনে থাকা তরকারির অর্ধেকটা নিয়ে শাহিনুরের কাছে এলো প্রণয়। উদরে হাত চেপে থম মেরে বসে আছে শাহিনুর। কিঞ্চিত ব্যথা হচ্ছে, তাই অনেক বেশি ভীতিগ্রস্ত হয়ে আছে সে। প্রণয় কোনো দিকে ভ্রূক্ষেপ না করে শাহিনুরের সম্মুখে বসে গরুর মাংস দিয়ে ভাত মেখে ওর মুখে দিল। খাবার মুখে নেওয়ার পর হুঁশ ফিরল তার। চোখে মুখে কিছুটা উজ্জ্বলতা প্রকাশ পেল। খাবার খেতে খেতে বলল, এত টাকা খরচ করার কী দরকার ছিল শুনি? বেশি খরচ করব না বলেই তো হোটেল থেকে তরকারি কিনে এনেছি। দেখি হা করো। শাহিনুর দ্বিতীয়বার মুখে দিল। তৃতীয়বার নেওয়ার সময় হাত ধরে সেটা প্রণয়ের মুখেই দিয়ে দিল। হেসে ফেলল প্রণয়। শাহিনুরও হাসলো। পেট পুড়ে দুজনে খেয়ে দিয়ে আরাম করছিল, এমন সময় বাচ্চা নড়ে উঠল। 1 বার 2 বার 3 বার, পরপর 3 বার নড়ার পর শাহিনুর খুশিতে আচমকাই প্রণয়কে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। প্রণয় ওর মাথায় হাত দিলে বলল, এত ভয় কি এই পথ কেউ পায়? আপনি আমাকেই দোষ দিবেন। ও যে এতক্ষণ আমাকে ভয় রাখলো, কি কিছু বলবেন না? চাপা হাসিতে চোয়াল ভারী হয়ে উঠল প্রণয়ের। আদুরে সরে বলল, হ্যাঁ বলবো, এই দেখো এক্ষুনি বলছি। শাহিনুরকে আস্তে ধীরে শুইয়ে দিল, ওর উদরের কাছে মুখ নিয়ে গেল। ধীর কণ্ঠে বলল, বাবা মাকে এভাবে টেনশনে রাখতে হয় না। সঙ্গে সঙ্গে আবারও নড়ে উঠল বাচ্চা। টের পেয়ে সহসা হেসে উঠল দুজনেই। ইস, কী অনুভূতি! প্রতিটি বাবা মায়ের পাওয়া শ্রেষ্ঠ অনুভূতি। দীর্ঘদিন পর প্রেরণার কাছে আবারও চিঠি এলো। গুপ্তভাবে ঠিক প্রেরণার হাতেই পড়ল চিঠিটা। এবার চিঠিতে তেমন কিছু লেখা নেই, মাত্র 2টো লাইন। সে 2টো লাইনে বিষাদের লেশমাত্র প্রেরণা। যা পেল তা কেবল সুখ। এ যে সুখ নয়, বাবা হওয়ার শ্রেষ্ঠ সুখ, শ্রেষ্ঠ অনুভূতি। ছেলের এই অনুভূতির বার্তাটুকুকে পুড়িয়ে দিতে মন সায় দিল না প্রেরণার। নিজের কাছে অতি যত্নে রেখে দিতে মন চাইল। সুযোগ বিছে আবারও না হয় পড়বে 2টো লাইন। বারবার অসংখ্যবার পড়বে। তার ছেলেটা ভালো আছে, সুখে আছে, এই বার্তা বারবার পড়বে। রেখে দেওয়ার আগে আরও একবার চিঠিটা পড়ল প্রেরণা। অতিরিক্ত খুশিতে এবার শব্দ করেই পড়ে ফেলল, আম্মা, আমার সন্তান আমাকে তার অস্তিত্ব জানান দিয়েছে। আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ আম্মা।
আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ, দোয়া করবেন তার জন্য, দোয়া রাখবেন আমাদের জন্য। চিঠিটা পড়িয়ে দিতে ভুলবেন না। কে চিঠি পাঠিয়েছে? কার চিঠি পড়ছেন আপনি? সেজো ভাই, সেজো ভাইয়ের চিঠি। এ পর্ব তো শেষ হয়েই গেল। সবাই পর্বটি সম্পর্কে কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর পর্বটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন। আপনাদের কি মনে হয় প্রণয় আর শাহিনুরের বাচ্চাটা সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসবে তো? পরের পর্ব শুনতে চোখ রাখুন আমার চ্যানেলে, এবং সবার আগে পর্বটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।